মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশিত অবরোধ তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য চাপ দিচ্ছে সৌদি আরব। আরব কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার এই মার্কিন পদক্ষেপ ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলতে পারে, যার ফলে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথগুলোতেও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের পঙ্গু হয়ে যাওয়া অর্থনীতির ওপর চাপ বাড়াতেই মূলত এই অবরোধ। তবে সৌদি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর জবাবে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। লোহিত সাগরের এই প্রবেশ পথটি বর্তমানে সৌদি আরবের তেল রপ্তানির অবশিষ্ট ভরসা। সৌদি আরব সম্প্রতি মরুভূমির বুক চিরে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে দৈনিক প্রায় 70 লাখ ব্যারেল তেল রপ্তানি করতে সক্ষম হয়েছে, যা যুদ্ধের আগের পর্যায়ের সমান। কিন্তু লোহিত সাগরের বহির্গমন পথটি যদি বন্ধ হয়ে যায়, তবে এই সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়বে। ইয়েমেনের একটি বড় উপকূলীয় এলাকা ইরানের মিত্র হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তারা গাজা যুদ্ধের সময় এই নৌপথে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছিল। আরব কর্মকর্তাদের ভাষ্যমতে ইরান এখন হুতিদের ওপর চাপ দিচ্ছে যেন তারা আবারও এই চেক পয়েন্টটি বন্ধ করে দেয়। নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউটের ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারন মনে করেন, ইরান যদি বাব এল মানদেব বন্ধ করতে চায়, তবে হুতিরাই তাদের জন্য উপযুক্ত অংশীদার, কারণ গাজা সংকটের সময় তারা তাদের সক্ষমতা প্রমাণ করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকারী ইরানি আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, অবরোধের কারণে ইরান লোহিত সাগরের প্রবেশদ্বারটিও বন্ধ করে দিতে পারে। উপসাগরীয় দেশগুলো চায় না এই যুদ্ধের শেষেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাক, কিন্তু সৌদি আরব সহ অনেক দেশই এখন আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে জোর দিচ্ছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষই নমনীয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাব এল মানদেব হচ্ছে ইয়েমেন ও হর্ন অফ আফ্রিকার মাঝখানের একটি সরু পথ, যা লোহিত সাগরকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। এশিয়া ও ইউরোপের মধ্যে চলাচলের জন্য এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। গাজা যুদ্ধের সময় হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এখানকার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। গত বছর 53 দিনের মার্কিন অভিযানের পর হুতিরা বর্তমান দ্বন্দ্বে অনেকটা দূরে থাকলেও তারা ইরানের একটি শক্তিশালী রিজার্ভ বাহিনী হিসেবে রয়ে গেছে। হুতিরা নিজেও জানিয়েছে, বাব এল মানদেব বন্ধ করে দেওয়া তাদের অন্যতম বিকল্প। 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তার কয়েকদিন পরই সৌদি আরব পারস্য উপসাগরের রাস তানুরা থেকে লোহিত সাগরের ইয়ানোবু বন্দরে তেল সরবরাহ সরিয়ে নেয়। এখন বাব আল মানদাবে কোনো হামলা হলে তা সৌদি আরবের জন্য বিশেষ উদ্বেগের কারণ হবে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র নীতি উপদেষ্টা আলী আকবর বেলায়েতি গত 5 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইরান বাব এল মানদেবকে হরমুজ প্রণালীর মতোই দেখে। হোয়াইট হাউস যদি তাদের ভুলের পুনরাবৃত্তি করে, তবে তারা দেখবে এক সংকেতেই বিশ্ব বাণিজ্য ও জ্বালানি প্রবাহ থমকে যেতে পারে। সৌদি কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তারা হুতিদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলেন যে তারা সৌদি জাহাজে হামলা করবে না, তবে পরিস্থিতি এখন অস্থিতিশীল। সুইডিশ ব্যাংক SEBর কৌশলবিদ এরিক মেয়ারসন মনে করেন, ইরান যদি তার তেল রপ্তানি বাধাগ্রস্ত হতে দেখে, তবে তারা হুতিদের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিতে ইয়ানোবু টার্মিনালের রপ্তানি বন্ধ করে দিতে পারে। গত বছর এই হুতি বিদ্রোহীরাই ট্রাম্পের পাঠানো উন্নত যুদ্ধ জাহাজ ও বিমানের বিরুদ্ধে লড়াই করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল। সে সময় তারা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করে এবং তাদের হামলায় মার্কিন যুদ্ধ জাহাজ USS হ্যারি এস ট্রুম্যান থেকে একটি যুদ্ধ বিমান সমুদ্রে পড়ে গিয়েছিল। এছাড়া 13 এপ্রিল ইরান পার্শ্ববর্তী দেশগুলোর বন্দরগুলোর প্রতিও হুমকি ছুড়ে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যদি পারস্য উপসাগরে ইরানের কোনো বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে এই অঞ্চলের অন্য কোনো বন্দরই নিরাপদ থাকবে না। নিউজ ডেস্ক, দুতিয়াল। বিরামহীন হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ তলানিতে এসে ঠেকেছে। এখন চলছে নতুন করে অস্ত্রশস্ত্র সংগ্রহের তীব্র প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর অস্ত্রবিরতি চললেও এই অঞ্চলের মার্কিন মিত্ররা, যারা কিনা মার্কিন অস্ত্রশস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা, এখন বিকল্প ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে অনুসন্ধান চালাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এখন দক্ষিণ কোরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মাঝ আকাশে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ইউক্রেনীয় ড্রোন এবং ঐতিহ্যবাহী মার্কিন গ্যাটলিং গানের দিকে নজর দিচ্ছে।
পাশাপাশি তারা স্টার্ট আপগুলোর কাছ থেকে নতুন সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে ব্রিটেনের ক্যামব্রিজ এরোস্পেস। সম্প্রতি যুক্তরাজ্য জানিয়েছে এই প্রতিষ্ঠানটি উপসাগরীয় দেশগুলোকে ছোট ও কম দামি ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা মূলত ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ধ্বংস করার জন্য তৈরি। এই তোড়জোড় থেকে স্পষ্ট যে ইরানের পাল্টা হামলার ব্যাপকতা যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে অবাক করে দিয়েছে। এটি আরও উন্মোচিত করেছে যে 4 বছর আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে অস্ত্রের চাহিদা ব্যাপক বাড়লেও সেই তুলনায় উৎপাদন সক্ষমতা বাড়েনি। এর ফলে মার্কিন প্রতিরক্ষা শিল্প বড় ধরনের সম্ভাব্য ক্রয়াদেশ হারানোর ঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে সৌদি আরব প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রস্তুতকারক জাপানের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া তারা দক্ষিণ কোরিয়ার হানওয়া ও LIG Next1 কোম্পানিকে তাদের M-SAM সিস্টেমের ক্রয়াদেশ এগিয়ে আনার অনুরোধ জানিয়েছে। M-SAM হলো মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ব্যবস্থা, যা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান ভূপাতিত করতে পারে। রিয়াদ ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে, যার মূল লক্ষ্য হল অস্ত্র উৎপাদন ও অভিজ্ঞতা বিনিময়। কাতারও ইউক্রেনের সঙ্গে একই ধরনের চুক্তি করেছে। সম্প্রতি কাতারি কর্মকর্তারা ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন এবং দেশটির অন্যতম শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনীয় কোম্পানি ও সামরিক ইউনিটগুলো জানিয়েছে উপসাগরীয় কর্মকর্তারা তাদের কাছে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম চেয়েছেন। যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন ব্যবস্থা যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারছে না, সেটি সংকটের মূল কারণ। ট্রাম্প প্রশাসন আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের কাছে $23 বিলিয়ন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু এই সরঞ্জামগুলো সরবরাহ করতে কয়েক বছর লেগে যেতে পারে। বর্তমানে প্রায় 20টি দেশ প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে এর মজুদ প্রায় শেষ। তবে দ্রুত সরবরাহযোগ্য এবং কম প্রযুক্তির কিছু বিকল্প রয়েছে। সমরাস্ত্র উৎপাদক কোম্পানি রেথিয়ন বিজনেসের ভাইস প্রেসিডেন্ট জেনিফার গটিয়ার জানান, তাদের ফ্যালাঙ্কাস গ্যাটলিং গান নিয়ে অনেক দেশ আগ্রহ দেখিয়েছে। ট্রাকের উপর বসানো যায় এমন গুলিভিত্তিক অস্ত্রগুলো ইউক্রেনের ড্রোন মোকাবিলায় সস্তা ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ফলে উপসাগরীয় দেশগুলোর জন্য এখন বিকল্প খুঁজে নেওয়াই একমাত্র সমাধান। গত মাসে বাকিংহাম প্যালেসের কাছে এক ব্রিটিশ সেনা ব্যারাকে কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রের কর্মকর্তারা প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেন। সেখানে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রস্তুতি মন্ত্রী লুক পোলার্ড নির্বাহীদের কাছে জানতে চান, আগামী 30, 60 বা 90 দিনের মধ্যে আপনারা কি সরবরাহ করতে পারবেন। এই ডামাডোলে নতুন প্রতিরক্ষা স্টার্টআপগুলোও সক্রিয় হয়ে উঠেছে। জোহানেস পিনলের কোম্পানি মার্স সিগন্যাল জ্যামিং ও গুলিভিত্তিক প্রতিরক্ষা সফটওয়্যার বিক্রি করে। তার কোম্পানি ইরান যুদ্ধ শুরুর পরপরই এই অঞ্চলের এক কর্মকর্তার কাছ থেকে বার্তা পান। সেই কর্মকর্তা সরাসরি জানতে চেয়েছিলেন, আমাদের দ্রুত আরও সরঞ্জাম প্রয়োজন, আপনাদের সংগ্রহে এই মুহূর্তে কি কি আছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। সেই সময় প্রশ্ন উঠেছিল, কিভাবে তারা এমন নিখুঁত লক্ষ্য নির্ধারণ করছে। লন্ডন ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর উত্তর খুঁজে পেয়েছে বলে দাবি করেছে। তারা জানায়, সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করতে ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের শেষ দিকে ইরান চীনা কোম্পানি আর্থ আই কোয়ের নির্মিত ও উৎক্ষেপিত TEE-01B নামের স্যাটেলাইটটির নিয়ন্ত্রণ নেয়। চীন থেকে মহাকাশে উৎক্ষেপণের পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মহাকাশ শাখা স্যাটেলাইটটি অধিগ্রহণ করে বলে ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে জানানো হয়। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ইরানের সামরিক কমান্ডাররা স্যাটেলাইটটিকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দেন। সময় উল্লেখ করা স্থানাঙ্কের তালিকা, স্যাটেলাইট চিত্র ও কক্ষপথ বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য তুলে ধরা হয়। মার্চ মাসে এসব স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ওই স্যাটেলাইট দিয়েই ছবি তোলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চুক্তির অংশ হিসেবে IRGC বেইজিং ভিত্তিক স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও তথ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাম্পোসাট পরিচালিত বাণিজ্যিক স্থল সেন্টার ব্যবহারের সুযোগ পায়। এই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক এশিয়া, লাতিন আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলে বিস্তৃত। প্রতিবেদনে আরও বলা হয়, গত 13, 14 ও 15 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির ছবি ধারণ করে স্যাটেলাইটটি। 14 মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, ওই ঘাঁটিতে অবস্থানরত এক ঝাঁক মার্কিন বিমান হামলার শিকার হয়েছে। এছাড়া একই সময়ে উপগ্রহটি জর্ডানের আফাক সালতি বিমান ঘাঁটি, বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন 5ম নৌবহরের ঘাঁটির আশেপাশে
ও ইরাকের এরবিল বিমানবন্দরের কাছাকাছি এলাকাগুলোকেও পর্যবেক্ষণ করে। এসব এলাকায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দাবি করা হামলার সময়ের সঙ্গেই এই নজরদারি পরিচালিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলেও হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ওয়াশিংটনে দেশটির দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে আর্থ আইকো ও অ্যাম্পোসাটও প্রশ্নের জবাব দেয়নি। ফিনান্সিয়াল টাইমস জানায়, অ্যাম্পোসাট ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সম্পর্ক নিয়ে হোয়াইট হাউস সরাসরি মন্তব্য না করলেও একজন মুখপাত্র গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকে ইঙ্গিত করেন। সে সময় ট্রাম্প সতর্ক করে বলেন, চীন যদি ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে তারা বড় সমস্যায় পড়বে। এই বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনের চীনা দূতাবাস ফিনান্সিয়াল টাইমসকে জানায়, চীনের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর কল্পনাপ্রসূত ও ইঙ্গিতপূর্ণ ভ্রান্ত তথ্য ছড়ানোর কঠোর বিরোধিতা করি আমরা। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। প্রতিপক্ষকে শায়েস্তা করতে অর্থনৈতিক শক্তিকে অস্ত্রে পরিণত করার এক ধরনের একচেটিয়া আধিপত্য বহুদিন উপভোগ করেছে যুক্তরাষ্ট্র। যেসব রাষ্ট্রকে বাগে আনতে ব্যর্থ হতো তাদের ডলার বা সিলিকন ভ্যালির সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত করে তারা শাস্তি দিত। তবে এবছরের মধ্যে দুইবার বিশ্ব অর্থনীতিতে নিজেদের এই নিয়ন্ত্রণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান ও চীনের সামনে যুক্তরাষ্ট্র নতজান হতে বাধ্য হয়েছে বলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের কয়েক সপ্তাহ পরেই বিশ্বব্যাপী ব্যাপক শুল্ক আরোপ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়লে বিরল খনিজের রপ্তানি স্থগিত করে দেয় বেইজিং। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিরল খনিজের সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ এবং চীন এই খাত প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ করে। আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। বৈষয়িক জ্বালানি পরিবহনের প্রায় 20% এই জলপথ দিয়ে প্রবাহিত হয়। ফলে বিশ্বব্যাপী দেখা দেয় জ্বালানি সংকট এবং মূল্য বৃদ্ধি। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে চীন দুর্লভ খনিজ পদার্থের ওপর তার আধিপত্য কাজে লাগিয়েছিল। এরপর ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বৈষয়িক জ্বালানি বাজারকে জিম্মি করে ফেলে এবং এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের প্রায় 6 সপ্তাহের যুদ্ধে একটি যুদ্ধবিরতি ঘটে। অর্থনৈতিক নির্ভরশীলতার সুযোগ নেয়া কোনো নতুন ঘটনা নয়। 1973 সালের আরব তেল নিষেধাজ্ঞা তার একটি ভালো উদাহরণ। তবে আজকের বৈষয়িক অর্থনীতি কৌশলগত উদ্দেশ্যে বাণিজ্যিক সংযোগ কাজে লাগানোর আরও বেশি সুযোগ করে দিচ্ছে। সাম্প্রতিক উৎপাদনের অংশ হিসেবে বাণিজ্যের পরিমাণ 1973 সালের তুলনায় আজ দ্বিগুণ। তবে ট্রাম্প প্রায়শই এমনভাবে কথা বলেন যেন তার দেশ সম্পূর্ণ ভিন্ন এক জগতে অবস্থান করছে। চলতি বছরের শুরুতে তিনি বলেছিলেন, কানাডা থেকে কোনো কিছু আমদানির প্রয়োজন মার্কিনদের নেই, অথচ মার্কিন আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস কানাডা। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রকে জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভর বলে গর্ব করেন, অথচ দেশটি কিছু পেট্রোলিয়াম পণ্যের আমদানির উপর নির্ভরশীল, যার উল্লেখযোগ্য অংশই হরমুজ দিয়ে আসে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে। হোয়াইট হাউসের ট্রাম্প তার উভয় মেয়াদেই বিভিন্ন দেশ, ব্যক্তি এবং কোম্পানির উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কঠোর ছিলেন। তিনি 2018 সালে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন, পরের বছর ভেনেজুয়েলার উপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেন এবং একাধিক চীনা সংস্থার উপর জরিমানা আরোপ করেন। এই মেয়াদে ট্রাম্প ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আনুমানিক 20,000 চীনা কোম্পানিকে অন্তর্ভুক্ত করে রপ্তানি নিয়ন্ত্রণ বিস্তৃত করেছেন এবং চীনে উন্নত চিপ তৈরির সরঞ্জাম এবং জেট ইঞ্জিনের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করেছেন। তবে ইরান এবং চীনও যখন তাদের অর্থনৈতিক সুবিধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তখন ট্রাম্প প্রশাসন অপ্রস্তুত হয়ে পড়েছে। এই বিষয়ে বিশ্লেষক হেনরি ফ্যারেল বলেন, আমরা এমন এক বিশ্বে আছি যেখানে যুক্তরাষ্ট্র যা করে পার পেয়ে যাবে বলে এতদিন বিশ্বাস করত, তা করে এখন আর পার পাচ্ছে না। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।